সমসাময়িক অর্থনীতি ও বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। আমরা যাচ্ছি আলোচনায়। এ সময় বাণিজ্য আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমরা রিপোর্ট দেখছিলাম যে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র এখন যে শুল্ক বিষয়ে কথা চলছে সেই জায়গায় রুলস অফ অরিজিন একটা উদ্যোক্তারা বড় ধরনের হুমকি হিসেবে দেখছেন। এই বিষয়টা যদি একটু সহজ করে বলেন। হ্যাঁ, আসলে রুলস অফ অরিজিন মানে হলো যে দেশের ভিতরে কতটুকু মূল্য সংযোজন হবে সেই বিষয় নিয়ে একটু আলাপ আলোচনা। তো এখানে এটা ভয়ের কারণ অবশ্যই আছে আমাদের জন্য। যদি আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি দেখি তাহলে 86% শুধুমাত্র তৈরি পোশাকের। এর মধ্যে নিটওয়্যার আর ওভেন, এই দুটোর মধ্যে ওভেনটা সবচেয়ে বেশি। তো এখন মূল সমস্যা কিন্তু আমাদের ওভেনের, যেখানে আসলে 40% বেশিরভাগ কারখানায় আসলে এটা করতে পারে না। তো 40% যদি রুলস অফ অরিজিনে মূল্য সংযোজন করতে হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আসলে এই যে ওভেন গার্মেন্টসের আরও অনেক দূর যেতে হবে। বড় বেশ কিছু কারখানা আছে তারা করতে পারে, কিন্তু দেখা যায় যে পুরো এই ব্যাকওয়ার্ড লিঙ্কে যে অনেক কারখানা রয়েছে যারা কিন্তু আসলে এটা করতে পারে না। তো ছোটো মাঝারিদের জন্য আসলে এটা একটা বড় সমস্যা। তো এটা নিয়ে আসলে একটু আলাপ আলোচনা করাটা খুব জরুরি। সেই ক্ষেত্রে আমরা যদি একটু শুল্কর ব্যাপারটা চিন্তা করি, এই সেক্টর ছাড়াও অন্যান্য কোন কোন জায়গায় আসলে উদ্যোক্তারা চিন্তায় আছেন? তো আসলে তৈরি পোশাক সবচেয়ে বড় খাত, কিন্তু এটা ছাড়াও কিন্তু হিমায়িত পণ্য আছে আর কি, খাদ্যপণ্য। আর আরেকটা বড় জায়গা হলো আমাদের এই যে জুতা এবং একই সঙ্গে যে লেদার গুডস, হ্যাঁ। তো এটি হেড গিয়ার আছে, তো সেটা তো এবং এটি ছাড়া কিছু ইলেকট্রনিক্স পণ্য আমরা রপ্তানি করি, কিন্তু মূল পণ্যগুলো এটাই। তো এই জায়গাগুলোতে আমি মনে করি যে চামড়াজাত যে সমস্ত পণ্য বা যদি হেড গিয়ার হয় তাহলে সেক্ষেত্রে আসলে এই 40% মূল্য সংযোজন কোনো সমস্যা নেই, কিন্তু ওগুলোর পরিমাণ তো কম। তো সেখানে মাত্র হয়তো এই 14% মতো আর কি, সব মিলে অন্য পণ্যগুলো। তো আমাদের মূল সমস্যা হচ্ছে ওভেন গার্মেন্টস, যেখানে আসলে এই 40% যেটা শর্ত সেটা পূরণ করাটা খুব কঠিন হবে। সেই ক্ষেত্রে আমরা যদি একটু আলোচনায় আসি, যুক্তরাষ্ট্র তো সব দেশের প্রেক্ষাপটে এমন ডিসিশন নিচ্ছে, সেক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে কি তাদের কোনো মনোভাব পরিবর্তন হওয়ার চিত্র বা আশা কি দেখছেন? না, এটা সব দেশের ক্ষেত্রে হলে প্রত্যেকটা দেশের সঙ্গে আলাদা আলাদা করে কিন্তু তাদের নেগোসিয়েশনগুলো হচ্ছে, এবং যে টিমগুলো তার কাজ করছে এখানে, তো তারা কিন্তু প্রত্যেকটা দেশের যে ইন্ডাস্ট্রি পার্সপেক্টিভগুলো কি আছে তাদের বাণিজ্যিক সম্পর্কগুলো দেখে এবং আসলে পুরো অর্থনীতির গঠনটা কেমন, বাণিজ্য কোন কোন পণ্যে হচ্ছে, তো ওই অনুযায়ী কিন্তু এই আলোচনাগুলো হচ্ছে। এবং বাংলাদেশের যেহেতু একটা মানে সবচেয়ে বড় জায়গা হলো RMG, তো এই কারণেই RMGর জন্যও তারা চায়, মানে এখানে 40% যেটা মূল্য সংযোজন সেটা আরও আগে করা উচিত ছিল আমাদের, তো সেটা আমরা করতে পারিনি। আমরা তো মূলত যে কাঁচামালগুলো আমদানি করে তো আমাদের প্রসেস করি। তবে নিটওয়ার অনেক ভালো করেছে, আমাদের এই ওভেনটারও সেই পথে যাওয়া উচিত ছিল, কিন্তু সেটা না করার কারণেই এখন আমাদের এই সমস্যাটা তৈরি হয়েছে। সেই ক্ষেত্রে আমরা যে আলোচনাটায় ছিলাম, আমাদের এখান থেকেও বলা হচ্ছিল যে তাদের সঙ্গে কথা বলবে, আলোচনাও হয়েছে। অগ্রগতি যদি একটু বলি, বা সরকারি কোনো পদক্ষেপ কি এই ধারাকে বা এই সিস্টেমকে কোনো ধরনের প্রভাবিত করতে পারে? হ্যাঁ, আসলে আমরা প্রথমে যে সিদ্ধান্ত নিয়েছিলাম যে একটা চিঠি লিখবো, এবং সেই চিঠিটা কিন্তু আমরা লিখেছি খুব তাড়াতাড়ি, একেবারে সেই ওই ঘটনা ঘটার পরপরই, তাদের ওইখান থেকে সিদ্ধান্ত আসার পরপরই। তো সেই চিঠির পরে আমরা কিন্তু সেইভাবে প্রোঅ্যাক্টিভ হয়ে কাজগুলো করিনি, মানে 3 মাস আমাদের চলে গেছে, কিন্তু আমরা যাওয়া আশা করেছি, 2-1 কথাবার্তা বলেছি, কিন্তু এর মধ্যে ভিয়েতনাম বা শ্রীলঙ্কা যে গতিতে কাজ করেছে গিয়েছে, যার ফলে 3 মাসের মধ্যে কিন্তু তাদের ফলাফল এসছে। যে ভিয়েতনাম 46% থেকে 20% এসছে, অনেক বড়। এবং শ্রীলঙ্কা আমরা কল্পনাও করিনি যে ওরা অনেকটাই কিন্তু এগিয়েছে, এবং তাদের এখানে মাত্র 30% হয়েছে। তো এখন ওরা দুটোই কিন্তু বাংলাদেশের বড় প্রতিযোগী। এটি ছাড়াও এবং তারা আলোচনা দিয়ে তাদের অনেক বড় ধরনের একটা কমিয়ে নিয়ে আসে। আমরা ধারণা করছিলাম যে ভারতের উপরে চাপ অনেক বেশি হবে, কিন্তু ভারতও দেখা যাচ্ছে যে 20% নিচে তাদের শুল্কটা ঠিক করছে, আর পাকিস্তান তো এমনিতেই সুবিধাজনক অবস্থাতে ছিল। তো যার ফলে বাংলাদেশের যতগুলো প্রতিযোগী রয়েছে প্রত্যেকেই বাংলাদেশের চাইতে অনেক এগিয়ে গেছে এই সময়ের মধ্যে। কিন্তু আমাদের এই কৌশলটা আমি মনে করেছিলাম যে মাননীয় প্রধান উপদেষ্টার যে পার্সোনালিটি, তার যে ইমেজ, ক্যারিশমা, তো সেটা দিয়ে হয়তো কিছু হবে, কিন্তু আলটিমেটলি সেটা তো হলো না। এরপরেও যে বৈঠক চললো 3 দিনের, তো সেই বৈঠকে কিন্তু আমরা ট্যাঞ্জিবল কোনো কিছু দেখিনি। তবে একটা দিক দিয়ে ভালো হয়েছে এই কারণে যে ওইখানে আসলে বাণিজ্যের বাইরের অনেক বিষয় ছিল, তো সেই বিষয়গুলো তো কিছু বিষয় আছে যেগুলো আসলে ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিং করতে হবে, তো সেটার জন্য সময় নিয়েছে। আমি মনে করি যে নেক্সট যে রাউন্ড মিটিং হবে এর মধ্যে হয়তো আমরা একটা ভালো জায়গাতে পৌঁছতে পারবো। আমরা যদি একটু উদ্যোক্তাদের জায়গা থেকে চিন্তা করি, তারা কোন কোন জায়গায় আসলে ঝামেলার বা সমস্যার সম্মুখীন হবে? এখন মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার হলো আমাদের মোট রপ্তানি বাজারের 18% মতো, এবং এটা শুধুমাত্র 18% নয়, তার কারণ তাদের কিন্তু অন্যরাও ফলো করবে, তখন ইউরোপিয়ান ইউনিয়ন বা অন্য যে সমস্ত উন্নত দেশগুলো আছে তারাও কিন্তু ওই একই রকমের প্রসেসের মধ্যে দিয়ে যাবে। আর
সবার কাছেই বাংলাদেশে এখন একটা চিন্তার বিষয়, তার কারণ বাংলাদেশ কিন্তু ইতিমধ্যে যেহেতু 4-5টা বড় রপ্তানিকারক রয়েছে, যে যাদের বড় কম্পিটিটর, তারাও চেষ্টা করবে যে বাংলাদেশ যাতে একটু সমস্যার মধ্যে পড়ে। সুতরাং বিষয়টা স্ট্রেট ফরওয়ার্ড শুধু আমেরিকার সাথেই নয়, বরং আমাদের যারা প্রতিযোগী রয়েছেন তাদের যে কৌশলগুলো আছে যে কিভাবে বাংলাদেশকে আরও চাপের মধ্যে ফেলা যায়, তো সেটার সঙ্গে কিন্তু ফাইট করতে হচ্ছে। সুতরাং এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে, আমার মনে হয় কি যে এই যে যত ছোট বড় মাঝারি যত উদ্যোক্তাই আছেন, তারা সবাই কিন্তু আসলে তাকিয়ে আছেন সরকারের দিকে, যে সরকার কোন কৌশল নিলে তাদের জন্য ভালো হয়। বিষয়টা একটা সরকারি সিদ্ধান্ত, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত, আবার বাংলাদেশ সরকার তাদের সাথে নেগোসিয়েশনের ব্যাপার থাকতো, কিন্তু ব্যবসায়িক কোনো সিদ্ধান্ত বা ব্যবসায়িক কোনো রিলেশনে কি এটা কোনো ইতিবাচক পরিবর্তন আসতে পারে? না, আসলে ব্যবসায়ীদের তো তেমন কোনো কিছু করার নেই, তার কারণ এখানে মূল যে জায়গাটা সেটা হলো যে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় এবং ওদের যে ইউএসটিআর যে ট্রেড রিপ্রেজেন্টেটিভ এবং এই পুরো ওদের ডিপার্টমেন্ট অফ কমার্সের সঙ্গেই আলাপ আলোচনাটা হবে। সেক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় বা তাদের স্টেট ডিপার্টমেন্টও কিছু হয়তো করতে পারে, কিন্তু মূল জায়গাটা হচ্ছে কমার্স মিনিস্ট্রির এবং ওদের ডিপার্টমেন্ট অফ কমার্সের। তো সেইখানে আসলে ভালো হতো যদি এই যে আগের রাউন্ড অফ মিটিং যেটা হলো সেখানে ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে থেকে অন্তত কিছু রিপ্রেজেন্টেটিভ নিতে পারতেন এবং এক্সপার্টও নিতে পারতেন আমাদের টিমে, তাহলে টিমটা শক্ত হতো। এবং এখন যে এটা মনে হচ্ছে যে সরকারের সঙ্গে যে ব্যবসায়ী সম্প্রদায় তাদের মধ্যে একটা দূরত্ব হচ্ছে বা ঠিকমতো মেসেজগুলো যাচ্ছে না, ওই সমস্যাটা থাকতো না, তারাও বুঝতেন যে তাদের ওইখান থেকে কী কী চাওয়ার আছে। তো এই জায়গাতে আমি মনে করি যে নেক্সট রাউন্ড অফ মিটিংয়ে ইতিমধ্যে হয়তো সরকার সিদ্ধান্ত নিয়েছে। সেক্ষেত্রে আমরা একটু দেশীয় আলোচনার সাথে দেখলাম ব্যবসায়ীরা এনবিআর এর সাথে বসলো, সরকার বসলো, এখানেও তো ওই ধরনের একটা ব্যাপার দেশীয়র মধ্যে একটা তৈরি হয়েছিল, সেই বিষয়টা নিয়ে যদি একটু আলোচনায় আসেন। হ্যাঁ, আমি মনে করি যে এই একটা সুযোগ ছিল আমাদের, যে এখানে ব্যবসায়ীদেরকে অন্তত যুক্ত করতে পারতাম, অন্তত বিজিএম এবং বিকিএমএ যারা সবচেয়ে বেশি রপ্তানি করে মার্কিন যুক্তরাষ্ট্রে, তো তাদের প্রতিনিধি যদি আসতো তাহলে সেই ক্ষেত্রে ডিরেক্টলি তারা ভিতরে গিয়ে দেখতে পারতেন যে কী বিষয় নিয়ে কথাগুলো হচ্ছে এবং শর্তগুলো আসলে কি। একটা জিনিস তো খেয়াল করবেন যে নন ডিসক্লোজার একটা এগ্রিমেন্ট সাইন করেছে, তার মানে হলো যে ভিতরে যা হয়েছে সেটা বাইরে আলাপ আলোচনা করা যাবে না, জানানো যাবে না। কিন্তু ব্যবসায়ীরা যদি থাকতেন ওর মধ্যে, তারা ইতিমধ্যেই জানতে পারতেন যে আসলে কৌশলগুলো কি হচ্ছে এবং কি জায়গাতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। হ্যাঁ, তারা প্রস্তুতিটা নিতে পারতেন। তো এই জায়গাতে আমাদের যে গ্যাপ তৈরি হয়েছে, এখন যদি ব্যবসায়ীরা জান তাহলে নতুন করে হতে তাদের বুঝতে হবে, জানতে হবে যে কি হচ্ছে। সমসাময়িক যে জায়গাটা আলোচনায় দরকার, যে আমরা একটা পলিটিক্যাল সিচুয়েশন ওভারকাম করে আরেকটা জায়গায় আসছি, সামনে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, সামগ্রিকভাবে অর্থনীতির গতি প্রকৃতি কিভাবে বিশ্লেষণ করবেন? এখন আমাদের বড় সমস্যা হয়ে গেছে যে বিনিয়োগ, এবং এই বিনিয়োগের যে বিষয়গুলো সেই সিদ্ধান্তগুলো কিন্তু আসলে নির্বাচনের পরে হবে বলে সবাই বলছেন, ব্যবসায়ীরাও ওই চিন্তা ভাবনা করছেন। তো সুতরাং এখন যা কিছু হচ্ছে তার কাছে আমার কাছে মনে হয় কি যে নির্বাচনটা যদি যে শিডিউলটা আছে মানে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যদি হয়, তাহলে সেক্ষেত্রে ব্যবসায়ীরা নতুন করে তাদের যে বিনিয়োগ পরিকল্পনা তৈরি করবেন এবং তখন কিন্তু অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য একটা পরিপ্রেক্ষিত তৈরি হবে। আমি মনে করি যে এই সময়টাতে আসলে একটু শান্ত পরিস্থিতিতে, মানে কোনো যেন সমস্যা না হয় অর্থনীতির মধ্যে, মেজর কোনো ট্রাবল না হয়, এটা হয়ে অন্তত এই নির্বাচনের আগ পর্যন্ত যাতে একটা সুন্দর পদ্ধতিতে গুছিয়ে যদি নির্বাচনটা করা যায়, আমি মনে করি যে বাইরের চাপ আছে, দেশের ভিতরে তো অনেক রকম সমস্যা আছে, তো সেগুলোকে আমরা সুন্দরভাবে মোকাবেলা করব। আমরা আলোচনায় যাওয়ার আগে রেমিটেন্সের বিষয়টা নিয়ে আলোচনা আসছিলাম, যেটি এখন অর্থনীতিতে অনেক বড় ইতিবাচক ভূমিকা আছে। এক্ষেত্রে নিশ্চয়ই এটা তো দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে। হ্যাঁ, অবশ্যই। এবং আমাদের যে এক্সপোর্টার নেই, তো সেখানে একটা ধাক্কা আসতে পারে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পেঁচাবে না যেতে পারি, সমঝোতায় না যেতে পারি। কিন্তু রেমিটেন্স যে কাজটি করছে তারা কিন্তু একদম ফ্রেশ অ্যাডিশন, এটা এখানে কিন্তু কোনো আমদানি করতে হয় না। তো সুতরাং এই যে প্রায় $3 বিলিয়ন করে প্রতি মাসে যে অ্যাড হচ্ছে, এবং আমরা প্রথম দেখলাম যে $30 বিলিয়ন এক বছরে এটা অর্জিত হলো, আমি মনে করি যে এটা দেশের অর্থনীতির একটা খুবই শক্তিশালী ভূমিকা পালন করছে। এবং সামনের দিনগুলোতে যে হুন্ডির যে সমস্যা সেগুলোকে আরও কীভাবে নিরসন করা যায়, কীভাবে আরও ব্যাংকিং চ্যানেলে এই টাকাটা নিয়ে আসা যায়, তো সেটার জন্য আসলে চেষ্টাগুলো করতে হবে। ডক্টর মাহফুজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সমসাময়িক অর্থনীতি, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে শুল্কর যে নতুন ধারা এবং একই সাথে রেমিটেন্স, রিজার্ভ, নানা বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আসছিলেন BIISS এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির।